নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে তৃণমূল সরকারকে সরাতে হবে, কিন্তু তার জন্য বিজেপির যে সাংগঠনিক দক্ষতা বা ক্ষমতা দরকার সেটা কি বিজেপি এখনো পর্যন্ত অর্জন করতে পেরেছে? এই উত্তরটা খোঁজেই আমরা কিন্তু আজকে হাওড়া গ্রামীণ জেলা নিয়ে একটু রাজনৈতিক পর্যালোচনা করব। হাওড়া গ্রামীণ জেলা, যে জেলায় আমি থাকি, যে জেলার প্রতিটা প্রান্তকে আমি হাতের তালুর মতো চিনি, এবং বিজেপির বিভিন্ন সাংগঠনিক যারা আছে তাদের প্রাক্তন থেকে শুরু করে নতুন, এদের প্রত্যেককেই প্রায় আমি চিনি। তাই এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এবং আলোচনার পরিপ্রেক্ষিতটা হচ্ছে গতকাল অর্থাৎ 6ই জুলাই বিজেপির এই যে ক্ষমতায় আছে যে দল, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা বলুন বা যাদের ক্ষমতাটা রয়েছে, মানে কি বলবো আপনাকে, সাংগঠনিক ক্ষমতা। তো সাংগঠনিক ক্ষমতা যাদের আছে, মানে বিজেপির রাজ্য বিজেপি যাদেরকে সিলেক্ট করে জেলা সভাপতি করেছে এবং জেলা সভাপতি যে টিম তৈরি করেছে সেই টিমের ক্ষমতা এবং তার পাশাপাশি যাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তাদের ক্ষমতা, এর একটা তুল্যমূল্য বিচার কিন্তু গতকাল হয়ে গেছে। আসলে গতকাল 6ই জুলাই বিজেপির জেলা পার্টি অফিসে, অর্থাৎ হাওড়া গ্রামীণ জেলার জেলা পার্টি অফিস, এটা মনসাতলায় অবস্থিত, সেখানে বিজেপির এই জেলার যিনি সভাপতি, যিনি আবার লোকসভার প্রার্থীও হয়েছিলেন এবং ডাহা হেরে গেছিলেন, সেই অরুণোদয় পাল চৌধুরী, যার সাংগঠনিক দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন এবং আমিও প্রশ্ন তুলি। তার কারণ হচ্ছে তিনি নিজের ওয়ার্ডে জিততে পারেন না। একটা মানুষ তার পরিচিতি এতটাই থাকে যে পরিচিতির বলে সে তার নিজের ওয়ার্ডটা অন্তত জেতে, যেহেতু লোকসভায় দাঁড়াচ্ছে, এবং বিজেপির তিনি জেলা সভাপতি। কিন্তু দেখা গেছে তিনি জেলা সভাপতি হয়ে তার নিজের বুথ, নিজের ওয়ার্ড সবেতেই হেরে ভূত, এবং নিজের যে বিধানসভা তাতেও তিনি হেরেছেন। তো এই যে হার হয়েছে তার পিছনে কারণ হচ্ছে কিন্তু সাংগঠনিক দুর্বলতা। যে মানুষটা বুথ সভাপতি কোনোদিন হয়নি সে কিন্তু হয়ে গেছে জেলা সভাপতি, আর এখানেই হচ্ছে সংগঠনের দুর্বলতা। আর এটাই আমি আপনাদের সামনে ধাপে ধাপে বলছি। গতকাল একটা জিনিস আমি লক্ষ্য করলাম, গতকাল আমি গিয়েছিলাম, বিজেপি যেরকম ভাবে তাদের জেলা দপ্তরে একটা রক্তদান শিবির করেছিল, ঠিক তেমনি আরোগ্য ভারতী হচ্ছে সংঘের একটা আয়াম বা সংঘের একটা বলতে পারেন শাখা সংগঠন। তো আরোগ্য ভারতী তারই দ্বারা অনুষ্ঠিত হয়েছিল রক্তদান শিবির, এবং তার সঙ্গে সঙ্গে চক্ষু পরীক্ষা, দন্ত পরীক্ষা। এটা নিয়ে আমার গতকাল রুদ্রবার্তা একটা প্রতিবেদন আছে, আপনারা দেখে নেবেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো ওখানে দেখে নেবেন যে কিভাবে সেখানে হয়েছিল। 130 জনের ওপরে রক্তদান করেছিল। আর এই পশ্চিমবঙ্গ মানে বিজেপির, মানে বঙ্গ বিজেপির সাংগঠনিক ক্ষমতা যাতে দেওয়া আছে, মানে জেলা সভাপতি এই অরুণোদয় পাল চৌধুরীর নেতৃত্বে প্রথমবার জেলা পার্টি অফিসে রক্তদান শিবির হলো, এবং সেখানে 30 জন। যদিও এই আরোগ্য ভারতী তারাও করেছে প্রথমবার, এবং সেখানে অনেকদিন আগে থেকে এটা ঘোষণা করা হয়েছিল, ঘোষিত কর্মসূচি ছিল, এবং সেখানে 130 জন হয়েছে। কিন্তু বিজেপির সংগঠনে এমন অবস্থা যে সেখানে 30 জন হয়েছে। দেখুন, রক্তদান শিবিরে অনেকেই বলতে পারেন যে রক্তদান শিবিরে কতজন রক্ত দেবে সেটা সম্পূর্ণ নির্ভর করে কজন আসছে না আসছে উপরে। মজার ব্যাপার হচ্ছে যে ভিড়, মানুষের একটা ভিড় হয়তো, জেলা পার্টি অফিসে কিন্তু ভিড় কার্যত ছিলই না, ফাঁকা। উল্টো দিকে এই যে আরোগ্য ভারতী যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে কিন্তু বিজেপির কর্মীরা ভিড় করেছিল। এখানে দায়িত্ব যাদের ছিল, অর্থাৎ বৈদ্যনাথ কুট্টি থেকে শুরু করে মোহন রানা, এদের হাতে মূলত দায়িত্ব ছিল, এবং সেখানে ছিলেন, উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি এবং বিজেপি যিনি রাজ্যের দায়িত্বে অনেকগুলো আছেন, মানে রাজ্যের কোনো একটা দায়িত্বে আছেন, তিনি হচ্ছেন অনুপম মল্লিক কিন্তু ছিলেন এখানে, এবং অনুপম মল্লিকের জন্যই কিন্তু এখানে অনেকখানি লোকজন হয়েছে। এবং দেখা গেছে এখানে এই আরোগ্য ভারতীর অনুষ্ঠানে কিন্তু বিজেপির কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। জেলা পার্টি অফিসে অনুষ্ঠান করা অরুণোদয় পাল চৌধুরী, মানে জেলা সভাপতি, তিনি বলেছেন যে সবই তো আমাদের কর্মী, এখান থেকে ওখানে গেছেন, কি আছে। উল্টো দিকে অরুণোদয় পাল চৌধুরী তিনিও বলেছেন সেটা কোনো ব্যাপার নেই, বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব এখানে নেই। কার্যত মিডিয়া কিন্তু এটা বলেছে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং সকলের চোখে প্রায় গোষ্ঠীদ্বন্দ্বই মনে হয়েছে। আর এখানে অনুপম মল্লিক কি বলেছেন, যিনি প্রাক্তন জেলা সভাপতি, তিনি কি বলেছেন তার বক্তব্যটা আপনারা একটুখানি শুনে নিন। এবং তিনি প্রেসের সামনে যে কথাগুলো বলেছেন একদম আনকাট আমি শোনাচ্ছি। তিনি যা বলেছেন, প্রেস যা প্রশ্ন করেছে সেগুলো নিয়ে একদম শুনুন। প্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে যে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের পার্টির নির্দেশ হচ্ছে প্রতিটা বুথে করা। আমি সকালবেলা আমার নিজের বুথ 231 নম্বর বাগনান বিধানসভা, সেই বিধানসভার বুথে করে তবে এই কার্যক্রমে এসেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে
আমি যেহেতু বললাম যে এইটা আমাদের বুথের কার্যক্রম, 6টা এরকম কার্যক্রম আছে বার্ষিক কার্যক্রম যেটা বুথে হয়, তো সভাপতি সব বুথেই হবে, সব বুথেই করা উচিত। পার্টির নির্দেশও তাই আছে এবং একদম কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর থেকে সেই নির্দেশ এসছে যে প্রতিটি কার্যকর্তাকে তার বুথে এই কার্যক্রম করতে হবে। দ্বিতীয় হচ্ছে এই যে এটি কার্যক্রম হচ্ছে, এটি আরোগ্য ভারতী, সারা ভারতবর্ষ জুড়ে একটি সংস্থা আছে যার নাম আরোগ্য ভারতী, যেটা বিভিন্ন সময়ে আর এরকম মানুষের উপকারে লাগে। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এর মূল ধারা এই কার্যক্রম এনারা করেন। তাই ওই কার্যক্রম ওনাদের সঙ্গেই আমরা মিলিতভাবে সাপোর্ট দিচ্ছি আর করছি। এখানে আমাদের ভাগ্য যে এখানে প্রাক্তন সাংসদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন বিজেপি সভাপতি মাননীয় দিলীপ ঘোষ এসছেন। আমার কাছে খবর আছে যে মাননীয় এমপি এক্স এমপি তমলুক দিব্যেন্দু অধিকারী আসবেন, আর এবং বর্তমান এমপি তমলুকের বিচারপতি এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি আমাকে বলেছেন। সেখানে কি আপনাদের আমন্ত্রণ জানানো হয়নি? না না, আমন্ত্রণ নিমন্ত্রণের বিষয় নেই। এই যে বললাম এটা বুথের কার্যক্রম, কিন্তু একই ওয়ার্ডে কেন? একই ওয়ার্ডে যদি 4টে বুথ থাকে 4টে বুথেই করা উচিত। একই ওয়ার্ডে যতগুলো বুথ ততগুলো বুথেই করা উচিত। এবং আমি জানি না যে কেন করছে না, এবং এটা যদি না করে থাকে তাহলে আগামী দিনে সেই বুথের সভাপতিকে জবাবদিহি করতে হবে। এখানে অনেক বিজেপি কর্মীদের দাবি জেলা থেকে তারা জানেন না যে জেলা অফিসে কোনো রক্তদান শিবির হচ্ছে। এটা আমি কেউ বলছে কি বলছে জানি না, যারা বিজেপি করে তারাও নিশ্চিতভাবে জানে যে এটা বুথের কার্যক্রম। এবং আমার সঙ্গে যাদের পরিচয় তারাও বলেছে আমাকে যে আমরা সকালবেলা নিজের বুথে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধাঞ্জলি দিয়েই তবে এই কার্যক্রম। বর্তমানে লড়াই চলছে, প্রাক্তন সভাপতি এটা আপনাদের প্রচার হতে পারে, আমাদের ওরকম কিছু নেই। বর্তমান আর নতুন নিয়ে কিছু নেই, বর্তমান আর পুরনো নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কারণ সবই তো বিজেপিরই লোক, কিছুই নেই, গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনারা জানেন আমি যখন এখানে দীর্ঘদিন ধরে প্রায় 4.5 বছর সভাপতি ছিলাম, তো আমার হাতেই সব তৈরি, মানে জেলা অফিস থেকে আরম্ভ করে যত কর্মী কার্যকর্তা দেখছেন, নতুন মুখ আছে কি? নতুন মুখ নেই, সব পুরনোই ছিল। তাকে সেখানে তারাই আসছে, তারাই আছে। না না, সেরকম কিছু নেই, সব আমরা একই আছি। যাদের যেখানে যাওয়ার কর্তব্য আছে, যাদের যেখানে ডাক আছে তারা এখানে না ডাক তো আমি আমার বুথের ডাক ছিল, আমার বুথের সভাপতি আমাকে ডেকেছে, আমি গেছি। এখানে এলে আমার সোশ্যাল মিডিয়াতেও আমার আছে, দেখতে পারেন। হ্যাঁ, আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি হলেও আমার যে রাজ্য কমিটির আমি মেম্বার, রাজ্য কমিটির সদস্য, বর্তমানে তমলুক লোকসভার দায়িত্বে আছি, ইনচার্জ, এবং সেখানকার সাংসদকে আমি জিতিয়েছি, এটা আমার গর্ব। না না, ওই যে বললাম ডাক পাওয়ার বিষয় নেই, এটা আমার তাহলে না না না, এটা সবেতেই ডাকতে হবে, তার কোনো মানে নেই। না না না, মূল কার্যালয়ে যাওয়ার তো প্রশ্ন নেই, এখানে কার্যক্রম হচ্ছে। ওনারা যদি ডাকতেন তখন ভাবতাম, না সেরকম কোনো খবর তো আমার কাছে নেই। না না, আমার বুথ সভাপতি তো আমাকে ডেকেছে, তার জন্যই তো আমি গেছি। সেটা ওনারা বলতে পারবেন, আমি যাই না। দেখলেন অনুপম মল্লিককে আপনারা অনেকেই হয়তো দেখেছেন, সব জায়গায় তিনি যান এবং প্রতিটা প্রান্তে রাজ্যের দায়িত্বে যেহেতু আছেন প্রতিটা জায়গায় যান এবং বিভিন্ন জায়গায় তিনি অবজারভার ছিলেন। তার ডাকে মানে তিনি যেহেতু ডেকেছেন বা তিনি যেহেতু আছেন এখানে, সেখানে কিন্তু ভিড় হয়েছে। মজার ব্যাপার কি জানেন, এই অরুণোদয় পাল চৌধুরী মানে যিনি আর কি জেলা সভাপতি, যাকে এই অমিতাভ চক্রবর্তী রিক্রুট করেছে প্রত্যুষ মণ্ডলের পরামর্শ অনুযায়ী, মানে সুপরামর্শ অনুযায়ী, শোনা যায় পেছনে নাকি সঙ্গেরও হাত আছে। দেখুন, হাত আছে কি পা আছে কি মাথা আছে আমি জানি না, কিন্তু অরুণোদয় পাল চৌধুরী কিন্তু ডাহা ফেল, সাংগঠনিক ক্ষমতা নেই, একদম পরিষ্কার গতকালও কিন্তু হয়ে গেছে। এর আগে ভোটের রেজাল্ট বলে দিয়েছিল, যেভাবে বুথে নিজের বুথে হেরেছে সেটা প্রমাণ হয়েছিল।
গতকাল কিন্তু একদম সামনাসামনি হয়ে গেছে। তারপরেও কিন্তু বহাল তবিয়তে জেলা সভাপতি রয়েছেন, কারণ তার মাথার ওপর নাকি হাত আছে। এখানে আবার অদৃশ্য হাত থাকে কিছু, সেই অদৃশ্য হাত আছে। অমিতাভ চক্রবর্তী যতদিন আছেন তার স্নেহধন্য প্রত্যুষ মণ্ডল এই জেলায় রয়েছেন, এবং প্রত্যুষ মণ্ডলের কাছের লোক অরুণোদয় পাল চৌধুরী বহাল তবিয়তে আছেন। আর এই যে লোকেরা, মানে একদম পুরো পার্টির যে সমস্ত পুরনো কর্মীরা আছে, কার্যকর্তা আছে, তাদেরকে কার্যত ছেঁটে দেওয়া হয়েছে। অরুণোদয় পাল চৌধুরী এমনই একজন ব্যক্তি যিনি কিন্তু প্রত্যেকটা পুরনো কার্যকর্তাকে কার্যত অপমান করে দিয়েছেন এবং অপমান করে বসিয়ে দিয়েছেন। কাউকে ডাকেন না, ঔদ্ধত্য এতটা পর্যায়ে আছে, ব্যবহার কিন্তু খুব সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু তার ঔদ্ধত্য এতটাই খারাপ, এতটাই মানে কি বলবো ভয়ঙ্কর, যে সবাইকে মোটামুটি কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছেন। তার পরিচালন যে সমস্ত টিমে আছে তাদের মধ্যে ভালো লোক দু একজন আছেই, কিন্তু তিনি ভরসা করছেন বাইরে থেকে আসা বেশ কিছু লোকের ওপরে। নিজের লোক, নিজের দল, নিজের দলের যে সমস্ত কর্মী, যারা পুরনো কর্মী, তাদেরকে কার্যত ছেটে বাদ দিয়ে দিয়েছেন। আর তার ফলটা ভুগছেন এখন। যে করেই হোক আবারও সেই আঁকড়ে ধরে পদ নেওয়ার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন। শোনা যাচ্ছে কোনো একজন মানুষের কাছে যাচ্ছেন যিনি সংঘের উচ্চ স্তরের দায়িত্বে আছেন, এবং হাওড়া গ্রামীণ জেলা সংঘের কেউ কেউ তার সঙ্গে সাথ দিচ্ছেন, এবং তাকে পুনরায় রাখার জন্য প্রত্যুষ মণ্ডলের অনুরোধে আবারও লড়াই লড়ছে। কিন্তু সংগঠন কার্যত ভেঙে চুরমার হয়ে গেছে। গতকাল যে ভিড় হয়েছে না, এই গতকালের ভিড় কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কার্যত কি জায়গায় আছে বিজেপি। কাতারে কাতারে বিজেপি পুরনো কর্মীরা, প্রচুর কর্মী কিন্তু ওখানে ভিড় করেছিল। যে ভিড় আমি গতকাল আপনাদের দেখিয়েছি, রুদ্রবার্তাটা একবার দেখবেন, বুঝে যাবেন যে কি জায়গায় আছে। আপনাদের কাছে আমি বলছি, মানে আক্ষেপ বলুন বা কষ্টের চোটে বলুন, যে বিজেপির টিম আমি এখানে দেখেছিলাম এই রাজ্যে, এই জেলাতে যে দেখেছিলাম, সেটা পুরো ভেঙে তছনছ হয়ে গেছে, তছনছ করে দিয়েছে। প্রত্যুষ মণ্ডলের সময় থেকে ভাঙচুর চলছে, মানে ভেঙে তছনছ হচ্ছে। তারপরে এই অরুণোদয় পাল চৌধুরী মানে শেষ। অনুপম মল্লিকের পরে শিবশঙ্কর বেজ আসার পরে, যেহেতু করোনা পিরিয়ড ছিল তবুও কিছুটা ছিল। শিবশঙ্কর বেজ মানে কিন্তু সংঘ থেকে এসেছিলেন, তিনি কিন্তু বিজেপির দায়িত্বে ছিলেন, সংগঠনটা বুঝতেন, কিন্তু তাকে সরিয়ে দিয়ে প্রত্যুষ মণ্ডলকে করেছিল এই অমিতাভ চক্রবর্তী। তারপর বিধানসভায় প্রার্থীও হলো এই প্রত্যুষ মণ্ডল, এবং প্রত্যুষ মণ্ডল জেলা সভাপতি, বিধানসভার প্রার্থী সবই হলো। তারপরে যখন দেখলো কিছুই করতে পারা যাচ্ছে না, উল্টে করোনার সময়, মানে করোনা হয়েছে বলে দেখিয়ে 2021-এ যে নির্বাচন পরবর্তী হিংসার সময় পালিয়ে বেঁচেছিল, তারপরে পার্টি অফিসে, মনসাতলা পার্টি অফিসে তার বিরুদ্ধে যে সমস্ত কিছু হয়েছিল, মানে অনেক কিছু শোনা যায়, অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে, এই হয়েছিল সেই হয়েছিল, অনেক কিছু হয়েছিল, পালিয়ে গেছিলেন। ফাল্গুনী পাত্র যিনি আছেন তিনি নাকি দেখেছেন ঘটনা, এমন কিছু ঘটনা ঘটে গেছিল। এই সমস্ত ঘটনা ঘটার পরে তিনি মোটামুটি সরে যান, তাকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে একদম রাজ্যেতে রাখা হয়, আর তার জায়গায় নিয়ে আসা এই অরুণোদয় পাল চৌধুরীকে। সে সময় 2021 সময় বুক দিয়ে যিনি আঁকড়ে রেখেছিলেন, কর্মীদেরকে বাঁচাচ্ছিলেন, তখন সুজয় চক্রবর্তী ছিলেন কনভেনার, কিন্তু তাকেও ছেটে দেওয়া হলো। দেখা গেল অরুণোদয় পাল চৌধুরী হয়ে গেলেন, আর অরুণোদয় পাল চৌধুরী হওয়ার পরে কিন্তু সংগঠন এখানে শেষ। এবং সেখানে গিয়ে গতকাল কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে হাওড়া গ্রামীণ জেলায় বিজেপির অবস্থা ঠিক কোন জায়গায় আছে। এরপরেও যদি রাজ্য বিজেপির টনক না নড়ে, তাহলে রাজ্য বিজেপির উচিত এখন থেকে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করে দেওয়া, যে আমরা আর জিতবো না। হাওড়া গ্রামীণ জেলায় যে কটা বিধানসভা আছে, 7টা, উলুবেড়ি লোকসভার অন্তর্গত, সেই 7টা বিধানসভায় আমরা জিতবো না, মানে বিজেপি জিতবে না, এটা বলে একটা মুচলেখা দিয়ে দেওয়া উচিত যে আমরা মোটামুটি জিতবো না, দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অবস্থা। দেখুন, রুদ্রবার্তা টুডে বলুন বা রুদ্রবার্তা বলুন, মানে রুদ্রপ্রসাদ ব্যানার্জি তো দুটোতেই আছে। তো রুদ্রপ্রসাদ ব্যানার্জির একটাই লক্ষ্য থাকে, যাতে যে করেই হোক অপশাসন থেকে মুক্তি পাওয়া যায়। তো অপশাসন থেকে মুক্তি পেতে গেলে যাদের দিকে মানুষ ভোট দিতে চাইছে, তারা যদি সাংগঠনিকভাবে এরকম ভেঙে ভেঙে থাকে এবং বাগা বাগা লোকেদের মানে কি বলবো দূরে সরিয়ে রাখা হয়, তাহলে বিজেপি কখনোই ক্ষমতা আসবে না। আর সেটা আমার কাছে আফসোস মনে হচ্ছে, কারণ এখানে সাংগঠনিকভাবে দক্ষ মানুষগুলোকে বসিয়ে রাখা হয়েছে, আর তারা ভিড় করছে কিন্তু ওই আরোগ্য ভারতী যেহেতু অনুষ্ঠান করেছে সেখানে। ভাবুন কতটা বুকের জ্বালা থাকলে বিজেপির জেলা অফিসে কার্যক্রম হচ্ছে, সেখানে কোনো খবর পাঠানো হচ্ছে না, তারা আরোগ্য ভারতী যে অনুষ্ঠান হচ্ছে সেখানে পৌঁছে যাচ্ছে। আর প্রশ্ন উঠছে গোষ্ঠীদ্বন্দ্ব। না, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এখানে হচ্ছে বিজেপির সংগঠনের দায়িত্বে যিনি আছেন তিনি কার্যত বিজেপির কর্মীদেরকে ফিনিশ করে দিচ্ছেন। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে ওই অনুপম মল্লিকের গোষ্ঠী বা গোষ্ঠী এইসব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পুরো একটা অংশকে ছেঁটে বাদ দেওয়া হয়েছে।
অনুপম মল্লিকের তত্ত্বাবধানে যদি এই অনুষ্ঠানটা না হতো, আর যদি এরা না থাকে, মানে এই কর্মীগুলো যদি না থাকে, তাহলে এখানে বিজেপির ঝান্ডা ধরার লোকই কিন্তু পাওয়া যাবে না। আর এটা হচ্ছে বাস্তব সত্যি। কারণ যারা ঝড়ের সময় নিজের বাসাকে আগলে রাখতে পেরেছিল পাখির সে ডানা মেলে, তাদেরকে যখন ফুরফুরে হাওয়া দিচ্ছে ছেঁটে বাদ দিয়ে দিয়েছে। আবার যখন ঝড় আসবে না, এই যে নব্য যে সমস্ত হয়েছে হাওয়ায় উড়ে যাবে। তাই সজাগ করার কর্তব্য ছিল, বলতে পারেন পাড়ার ঘেউ কুকুরের মতো চিৎকার করে আমি বলে দিলাম। এবার বিজেপির কর্মকর্তাদের কানে ঢুকলে ভালো, না ঢুকলে আমার বাবার কি, যে যার মতো চলুক। যাই হোক, এতটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু অভিযোগ এক জায়গায়, সংগঠন। না দিলীপ ঘোষ, না শুভেন্দু অধিকারী, না কেউ, কারোর দেখে আমার নজর নেই। আমার নজর হচ্ছে সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, যার জন্য কিন্তু আমি আমার জেলা, সেখানে অবস্থা এত খারাপ হয়ে গেছে দেখে অবাক হয়ে যাচ্ছি। বাকি জেলার হাল যে কি সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। এই অভিযোগটা কিন্তু সর্বত্র রয়েছে আমার মনে হয়। আপনার জেলায় যদি এটা থাকে অভিযোগ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং আপনার কি মনে হচ্ছে আপনি জানান, অমিতাভ চক্রবর্তীকে সরানো উচিত না উচিত নয়, এই মুহূর্তে কি করা উচিত বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং জানান আপনি কি ভাবছেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি বলে শেয়ারযোগ্য শেয়ার করবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, আসি, দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।